কথায় আছে ভ্রমণপ্রিয় বাঙালির নাকি পায়ের তলায় সর্ষে, তাই দুদিনের ছুটি পেলেই বেরিয়ে পড়ে দীঘা, পুরী কিংবা মন্দারমণি, আর যদি একটু বেশি সময় থাকে নর্থ বেঙ্গল। তবে এগুলো ছাড়াও বাঙালির প্রিয় একটা জায়গা রয়েছে পুরুলিয়া। তবে আজকে পুরুলিয়ার যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গার না আছে কোনো গুগল এক্সিস্টেন্স, না আছে ফেসবুক, ইউটিউবে। জায়গার ইভেন নামটাও ছিল না। জায়গার নাম দেওয়া হয়েছে কংসাবনী, কারণ পাশ দিয়েই বয়ে চলেছে কংসাবতী রিভার। এখানে এলে আপনারা যেমন পেয়ে যাবেন পলাশ ফুল, তেমনই গ্রাম্য পরিবেশে মাটির কটেজে থেকে নদীতে স্নান করার সুযোগ। তবে আপনাদেরও মনে হচ্ছে এই ভার্জিন অফবিট জায়গাটার সন্ধান আমরা কোথা থেকে পেলাম? আমরা পেয়েছি একটা ইন্টারেস্টিং ওয়েবসাইট থেকে। তো সমস্ত তথ্য তো দেবই, তার আগে চলুন একেবারে শুরু থেকে শুরু করা যাক। অগাস্ট মাসের লাস্ট উইক আর আমরা বেরিয়ে পড়েছি নতুন আরও একটা উইকেন্ড ট্রিপে। আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে। আমাদের ট্রেন আছে 12:05 হাওড়া পুরুলিয়া চক্রধরপুর এক্সপ্রেস। তো সেটার জন্যই এখন যাচ্ছি। অনেক দিন পর হাওড়া স্টেশনে এলাম, দেখলাম অনেক কিছুই চেঞ্জ হচ্ছে। হাওড়া মেট্রোর কাজও এখানে চলছে। আমাদের 19 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। 12:05 ছাড়ার কথা, এই ট্রেন জাস্ট প্ল্যাটফর্মে ঢুকছে। একটা কথা মনে রাখবেন, এই ট্রেনের টিকিট কাটার সময় 12টা বাজলেই কিন্তু ডেটটা চেঞ্জ হয়ে যায়। আগের বারে আমাদের অভিজ্ঞতা অনেকেই দেখেছেন, তো টিকিটটা কাটার সময় কিন্তু মাথায় রাখবেন এটা। আমাদের থার্ড এসিতে টিকিট আছে, আপার আর মিডিল। এক্স্যাক্টলি 12:30 বাজে ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। অনেকটাই লেট করেছে, এখন জাস্ট ঘুমিয়ে পড়বো, কালকে আবার সকালে দেখা হচ্ছে। প্রায় 7:45 বাজে আমরা পৌঁছালাম পুরুলিয়া জংশন স্টেশনে। যদিও আমরা নামবো নেক্সট স্টেশন তামনাতে। এখানে টাইমিং ছিল 6:40। নির্ধারিত সময়ের থেকে প্রায় 1 ঘন্টা লেট ট্রেনটা। এক্স্যাক্টলি 8টা বাজে আমরা এসে পৌঁছালাম আমাদের নির্ধারিত স্টেশনে টামনা। এরপর আমাদেরকে ওভারব্রিজ দিয়ে বাইরে যেতে হবে, গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। স্টেশনে নেমেই একটা গ্রাম্য পরিবেশের ফিল পাচ্ছি। সকাল সকাল একদম ফ্রেশ লাগছে, বেশ ভালো লাগছে। কিন্তু অনেক দিন পর একদম আলাদা একটা অনুভূতি। এই ফুলগুলো আর গাড়িটা দুটোই আমাদেরকে ওয়েলকাম করছে যেন। এটা আমাদের রিসর্ট থেকেই পাঠানো হয়েছে। চলুন এবার জার্নিটা এনজয় করি। কিছুটা আসার পরই একটা মেন রাস্তা পড়বে, আর মেন রাস্তা থেকে বাঁদিক ডান দিক দুটো রাস্তাই আছে। আমরা সোজা রাস্তাটা যাব। চারিদিকে সবুজ প্রকৃতি, আর আজকে ওয়েদার খুব একটাও ক্লিয়ার না, হালকা ক্লাউডি হয়ে রয়েছে। যারা সেলফ ড্রাইভ করে আসবেন বা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য বলি, এই রাস্তাটাই কিন্তু অযোধ্যা, বাঘমুন্ডি কিংবা আপার ড্যামের দিকে চলে যাচ্ছে। এই যে দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টার নাম দাদাকে জিজ্ঞাসা করলাম। দাদা বলছেন পাহাড়টার কোনো নাম নেই, বাট পাহাড়ের নিচে ওই যে গ্রামটা, ওই গ্রামটার নাম নাকি সিন্দুরপুর। এটা হচ্ছে আহারা মোড়। আহারা মোড় থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে সেটা নেব না, আমরা এখন সোজা রাস্তাটা যাব। রাস্তার দুপাশে কত কাশফুল হয়ে রয়েছে একবার দেখুন। মা আসছেন। আরশা থানাটা ক্রস করলাম, সামনের যে মোড়টা হচ্ছে পলবল মোড়। আপনারা যদি বাসে করে আসেন তাহলে তামনা স্টেশনের ওখান থেকে বাস পেয়ে যাবেন। তামনা মোড় থেকে 10-15 মিনিট ছাড়া ছাড়া এই মোড় পর্যন্ত আপনারা চলে এলেন। এবার এই মোড় থেকে একটা ডান দিকে রাস্তা চলে যাচ্ছে। এই যে এই রাস্তা দিয়েই আমাদেরকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার মতো যেতে হবে। পলপল মোড় থেকে এই যে রাস্তাটা, এটা কিন্তু পিচের রাস্তা নয়, ঢালাই রাস্তা। দেখুন
একটু সরু আছে, তবে ছোট বড় দুই গাড়ি কিন্তু চলে যাবে। কিছুটাই জাস্ট ঢালাই রাস্তা ছিল, তারপরে পুরোটাই মেঠো রাস্তা। বর্ষাকালে একটু প্রবলেম হতে পারে। আরে সর রে, যাবো আমরা। রাস্তা গার্ড করে বসে আছে। এটা একদমই আনএক্সপ্লোর্ড একটা জায়গা। বেশ কিছুদিন হলো এই ট্যুরিজম এখানে চালু হয়েছে। এই রাস্তার দুদিকে দেখুন, কোনো বাড়ি ঘর কিচ্ছু আপনারা দেখতে পারবেন না, শুধু প্রকৃতি আর প্রকৃতি। মানে প্রকৃতির মাঝে 2 থেকে 3টে দিন কাটানোর জন্য আমার মনে হচ্ছে এই জায়গাটা পারফেক্ট একটা জায়গা। এই যে এই মাঠ দিয়েই এখন আমরা যাচ্ছি। আপনারা যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু পার্কিং এখানেই, আর এখান থেকেই একটা সোজা রাস্তা চলে যাচ্ছে আলের মতো, ওই জায়গাটায় নাকি রিসর্টটা। এই পার্কিং এরিয়া থেকে প্রায় 50 মিটার মতো হেঁটে এলেই এই দেখতে পাওয়া যাচ্ছে রিসর্ট। বেসিক্যালি এই জায়গাটা এখন আমরা হেঁটে এলাম, এখানে একটা ধান জমি আছে, ধান কাটা হয়ে গেলে কিন্তু আপনারা গাড়ি নিয়েই চলে আসতে পারেন, তখন কিন্তু আর হেঁটে আসার প্রয়োজন নেই, এখানে একদম ডাইরেক্ট গাড়ি চলে আসবে। তো এই হচ্ছে আজকে আমাদের রাত্রিবাস করার জায়গা, খুব সুন্দর নিরিবিলির মধ্যে। সারা রাতে ট্রেন জার্নি, তারপর প্রায় 1 ঘন্টা গাড়ি জার্নি করে আসার পর একটু তো টায়ার্ড হবই। পাশে নদীটা দেখে কিছুটা টায়ার্ডনেস কেটে গেছে, প্রচণ্ড খিদেও পেয়েছে। ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এখানে, চলুন ব্রেকফাস্টটাকে করে নেওয়া যাক। গরম গরম ফুলকো লুচি, তার সাথে বাঙালির অন্যতম প্রিয় সাদা আলুর তরকারি দিয়ে আমরা আজকে ব্রেকফাস্টটা সারবো। ব্রেকফাস্টের ব্যাপারে একটাই কথা বলবো, আমি লুচি খাই না, সেখানে আমি 4খানা লুচি খেয়েছি ওই সাদা আলুর তরকারি দিয়ে, এতটা টেস্টি হয়েছিল। এবার ব্রেকফাস্টের পর আমাদের একটাই কাজ, এখানকার যেটা ইউএসপি, নদীটা বয়ে যাচ্ছে একদম প্রপার্টির পাশ দিয়ে, ওখানেই আমরা এনজয় করতে যাচ্ছি। উফ, এই গরমের দিনে পারফেক্ট ঠান্ডা একটা জল। আচ্ছা, আমরা এখন যেখানটায় নেমেছি এটা হচ্ছে কংসাবতী শাখা নদী। কংসাবতী নদী হচ্ছে ওইখানটায় রয়েছে, ওখানেও কিন্তু লোকাল লোকজন মজা করছিলেন, আমরা একটু আগে দেখলাম। আমরা এখানে নেমেছি, যেটা প্রাইভেট টাইপের এই রিসর্টের। আর এখান দিয়ে কিন্তু আপনারা যখন ড্রাই সিজন থাকবে, জলটা অনেকটা পরিষ্কার থাকবে আর একটু কম থাকবে, রিভার ট্রেক করতে পারেন। এখন যেহেতু বর্ষা শেষ হব তাই একটু ঘোলা টাইপের জলটা, কিন্তু আমরা বেশ এনজয় করছি। এখানে না খাঁজে খাঁজে বেশ পাথর আছে, তার জন্য হালকা করে পড়েও গেলাম, বেশি রিস্ক নেওয়াটা উচিত না। যেই আমি পড়ে গেলাম অমনি উল্টোমুখী হাঁটতে শুরু করলো, বললো না তোমার তো পড়ে যাওয়া স্বভাব, আমি উল্টো দিকেই হাঁটি। তো এখন আবার উল্টো দিকে হাঁটছি। এদিকটা বেশ ভালো লাগছে, বালি বালি। আমরা পাগলের মতো চপ্পল পরে নদীতে স্নান করতে নেমেছিলাম, সেই একটা চপ্পল ভেসে অনেক দূর চলে গেল, তারপর আবার সেটাকে নিয়ে আসার ব্যবস্থা করা হলো। হ্যাঁ, আমারটা সরি, পায়েলেরটা না, পায়েল খুব বুদ্ধিমতী আর আমি গবেট। তো এখান দিয়ে এখন যাচ্ছি, এখানে কোনো একটা জায়গা আছে যেখানে কোনো পাথর টাথর নেই, স্নান করা যেতে পারে। এখানে কিছু নেই তো, তার আগে আরো আগে যাব। আচ্ছা, যেটু কোনখান দিয়ে নামবো এখানে? এই জায়গাটা জলটা একটু ঠান্ডা, যেহেতু গাছের ছায়াটা পড়ছে, একটু রিল্যাক্স লাগছে। কি হলো গো? প্রাইভেট নদী ছেড়ে এখন প্রপার্টির পাশ দিয়ে একটা সোজা রাস্তা চলে গেছে কংসাবতী নদীতে। একদম সকালের দিকে বা বিকালের দিকে আমার মনে হয় এই জায়গাটা বেশ ভালোই লাগবে, হালকা ফুরফুরে একটা ঠান্ডা হাওয়া দেবে, তার সাথে এখানে আপনারা পা ডুবিয়ে বসতেও পারেন, স্নানও করতে পারেন। কোথায় সাপ? তো ওই দিকে আছে তো, এদিক দিয়ে যাচ্ছি তো, এত ভয় কেন? সাপ করে কংসাবতী নদী থেকে আমাকে নিয়ে চলে এলো, ম্যাডামের সাপে প্রচণ্ড ভয়, তাই আবার রিসর্টের পাশেই চলে এলাম।
গাটা ডুবিয়ে বসতে। এতক্ষণ ধরে কেন নদী আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটাই হচ্ছে এই জায়গার একমাত্র ইউএসপি, যেখানে আপনারা এসে কিচ্ছু করতে হবে না, শুধু রিল্যাক্স করবেন। 2 থেকে 3টে দিন উইকেন্ড ট্রিপ, কলকাতা থেকে সোজা গাড়ি নিয়ে অথবা প্রাইভেট গাড়ি হায়ার করে চলে আসুন এখানে, নদীতে স্নান করুন, এনজয় করুন, আর এই জায়গাটার মজা নিন। তো স্নান টান করে আমরা একেবারে ফ্রেশ হয়ে গেছি, আর নদীতে একটু ঝাঁপাঝাঁপি করলে খিদে বেশি পেয়ে যায়, তাই আমরা লাঞ্চ করতে যাচ্ছি আগে, তারপর সমস্ত কিছু দেখাবো। তবে এখানকার যে ডাইনিং এরিয়াটা বা এখানে আড্ডা মারার জায়গা করা রয়েছে, এই জায়গাটা বেস্ট লেগেছে। একদম গ্রাম্য ফিল দেবে, খড়ের ছাউনি, গোল মতন একটা শেপ করা রয়েছে এবং এই কলসি দিয়ে ডিজাইন করা রয়েছে। এই জায়গাটা জাস্ট দারুণ, আর পাশ দিয়েই বয়ে চলেছে নদী, সবসময় একটা ঠান্ডা হাওয়া আর নদীর জলের স্রোতের আওয়াজ আসছে। দারুণ এই জায়গাটা। প্রকৃতিকে বাঁচিয়ে রেখেও যে কনস্ট্রাকশন করা যায়, এটা হচ্ছে তার একটা জ্বলন্ত উদাহরণ। দেখুন, একটা গাছকেও কিন্তু এখানে কাটা হয়নি, মানে নেচারকে ধ্বংস না করে এটা বানানো হয়েছে। একটু ভালো করে পুরোটা দেখাই। ওপরটা পুরোটাই হচ্ছে খড়ের ছাউনি, এখানে টেবিল চেয়ারগুলো বাঁশ দিয়ে বানানো, একদম ন্যাচারাল ওয়েতে। তার সাথে দেখুন এখানে প্রতিটা গাছকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। এই যে দেওয়ালটা পুরোটাই মাটির, এবং সব থেকে যেটা ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে এখান থেকে নদীর যে ভিউটা, একদম কংসাবতী নদী পাশ দিয়ে বয়ে গেছে। একদম গ্রাম্য একটা পরিবেশে আপনারা 2 থেকে 3টে দিন খুব সুন্দরভাবে এখানে কাটিয়ে যেতে পারেন। চারদিকে প্রচুর গাছপালা, সাথে হালকা ঠান্ডা ফুরফুরে হাওয়া, আর এই ডিজাইনটা জাস্ট অসাধারণ লেগেছে, পার্টিকুলারলি এই ডাইনিং এরিয়াটা। টেবিল ভর্তি লাঞ্চ আমাদের সার্ভ করা হয়েছে। ব্রেকফাস্টের পর বুঝতেই পারছি কতটা ডেলিশিয়াস হতে চলেছে লাঞ্চটাও। অনেক কিছু রয়েছে। প্রথমেই রয়েছে ভাত, তার সাথে পটল ভাজা, বেগুনি, এটা রয়েছে ডাল, এটা 5 মিশালি সবজি, একটা সয়াবিন, বেগুন, এই সমস্ত কিছু দেওয়া রয়েছে। তার সাথে হচ্ছে দই কাতলা, এটা হচ্ছে টমেটো, আর তেঁতুলের একটা আচার, তার সাথে রয়েছে পাঁপড়। তো এগুলো রয়েছে এবং প্রত্যেকটাই বাঙালি খাবার, আর এরকম গ্রামের দিকে ঘুরতে এলে তো এরকম খাবারই আমরা এক্সপেক্ট করে থাকি। তো জমিয়ে লাঞ্চটা করবো, আমার জাস্ট জিভে জল চলে আসছে বলতে বলতেই। আমাদের লাঞ্চ কমপ্লিট। একদম ঘরোয়া খাবার ছিল, মনে হচ্ছে বাড়িতে বসেই খাচ্ছি। দিদির হাতে দই কাতলাটা জাস্ট দারুণ ছিল, গন্ধেতেই ভাত খাওয়া হয়ে যাবে। আর তেঁতুলের আচারটাও খুব ভালো ছিল। আমি আচার খাই না, তাও কিন্তু চেটে ফুটে খেয়েছি। আর এই জায়গাটা এমনই মনে হচ্ছে জাস্ট কিছু না করে ল্যাদ খাই। তবে ল্যাদ খেলে হবে না, আপনারা অনেকক্ষণ ওয়েট করছেন। এবার চলুন বাইরে থেকে একেবারে ভালো করে প্রপার্টিটা ঘুরিয়ে দেখাই। যেই বললাম আপনাদেরকে প্রপার্টিটা ঘুরিয়ে দেখাবো, অমনি বৃষ্টি চলে এলো। কিছুক্ষণ ঝিরঝিরে বৃষ্টির পর আবার থামলো, মানে বিকাল গড়িয়েই এসেছে। আকাশের রং দেখে বুঝতেই পারছেন। তো আমরা একেবারেই প্রপার্টির বাইরে চলে এসেছি। যেমনটা সকালে দেখলেন, গাড়ি আমাদেরকে ওইখানে দাঁড় করিয়েছিল, তো ওখান থেকে জাস্ট একটুখানি হেঁটেই আমাদের আসতে হয়েছিল। এবং এই জায়গাটা, লোকেশনটা এত সুন্দর, এখানটা গ্রাসল্যান্ড টাইপের রয়েছে, বসে আপনারা সময় কাটাতে পারেন, ফটোশ্যুট করতে পারেন। পাশ দিয়েই বয়ে চলেছে কংসাবতী রিভার, আর তারও গা দিয়ে, মানে আমাদের প্রপার্টির গা দিয়ে যাচ্ছে কংসাবতীর শাখা। আর এই প্রপার্টি একদম নতুন হয়েছে। পার্টিকুলার এই জায়গাটারও কোনো নাম ছিল না, তাই শুরুতেই বলেছিলাম এটার প্রপার্টি থেকেই নাম দেওয়া হয়েছে কংসাবনী। দেখুন 4খানা মাড হাউস করা রয়েছে, একদম খড়ের ছাউনি, মাটির দেওয়াল, এবং গ্রামের মহিলারাই কিন্তু এই পেন্টিংগুলো করেছেন। আর এখানে 4টে কটেজের সাথে সাথে ওখানে দেখুন নদীর পাশে বসার জায়গা করা রয়েছে। ওই জায়গাটা খুব পছন্দ হয়েছে আমার, একদম নেচারের কোলে নিরিবিলিতে। তার সাথে এখানে দেখুন 2টো প্ল্যাটফর্ম করা রয়েছে, যেখানে আপনারা টেন্ট খাটাতে পারেন, নিজস্ব টেন্টও আনতে পারেন, এখান থেকেও প্রোভাইড করা যেতে পারে। আর তার সাথে এখানকার সবথেকে বেস্ট পার্ট আমার যেটা লেগেছে, বসার জায়গাটা, মানে ডাইনিং হল বলুন বা যে কোনো জায়গা, সন্ধ্যেবেলা গল্পের আসরও এখানে বসবে, সবসময় যেন মনে হচ্ছে ওখানে বসে থাকি, এতই সুন্দর জায়গাটা। তো এই 4টে কটেজই বাইরে থেকে এবং ভিতর থেকে একদম একই রকম দেখতে। ভিতরে ঢুকলেই মনে হবে কোনো গ্রামের বাড়িতে চলে এসেছে, এত সুন্দর একটা ফিল হবে। রুমটা বেশ বড় সাইজের এবং বিশাল বড় একটা বেড দেওয়া রয়েছে, যেখানে 4 জনের অ্যাকোমোডেশন খুব ভালোভাবে হয়ে যাবে। তার সাথে মেঝেতে একটা মাদুর পাতা রয়েছে। যারা আমাদের মতো গ্রাম থেকে বিলং করেন তারা কিন্তু এটাকে রিলেট করতে পারবেন, কারণ আমরা অনেক আগে ছোটোবেলায় মাদুরে বসে পড়াশোনাও করতাম এবং বসে আড্ডাও দিতাম। ওই জিনিসটা বেশ পুরানো দিনের কথা মনে করে দেবে। আরও একটা
জিনিস যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ঢুকেই চোখে পড়বে একটা মাটির বোতলে জল রাখা রয়েছে। মাটির পাত্রে জল থাকলেই যেন তেষ্টাটা বেড়ে যায়, ওটা আমার খুব ভালো ফিল হলো। তার সাথে তো পুরো দেওয়াল জুড়ে মাটি আর গোবরের প্রলেপ দেওয়া, আর সুন্দর করে আলপনা আঁকা রয়েছে, তাক করা রয়েছে জিনিসপত্র রাখার জন্য, এবং যে পর্দার যে হোল্ডারগুলো রয়েছে বা ল্যাম্প হোল্ডার সমস্ত কিছুই কিন্তু বাঁশ এবং বেতের তৈরি। দুখানা উইন্ডোও রয়েছে, তার সাথে অ্যাটাচড ওয়াশরুমও রয়েছে ছিমছাম ছোটোখাটোর ওপর। তো যাদের লাক্সারির দরকার নেই, প্রায়োরিটি নেই, তারা কিন্তু 2-4 দিন এখানে এসে খুব শান্তিতে কাটাতে পারবেন। তো রুমের ব্যাপারে বুঝেই গেছেন, প্রতিটা কটেজ আলাদা করে দেখানোর কিছু নেই, এবং প্রতিটা কটেজের মাঝখানে কিন্তু একটু একটু গ্যাপ রয়েছে, তো একটু প্রাইভেসি পেয়েই যাবেন। তার সাথে আমি যেটা বলছিলাম, আমার বেস্ট পার্ট এই জায়গাটা লেগেছে, কারণ এখান থেকে একদম পিকচার পারফেক্ট। ছোটোবেলায় যেমন ক্যালেন্ডারে পিকচার দেখেছি বা পেন্টিংয়ের বইতে পিকচার দেখেছি, ঠিক ওরকম লাগছে। এখানে একটা বসার জায়গা, পা ঝুলিয়ে বসে থাকবেন, এখানে কিন্তু মাছও ধরতে পারেন সেই ব্যবস্থাও রয়েছে। এবং এই গাছটা এত সুন্দর এবং ঝুড়ির মতো নেমেছে, এখানটা খুব সুন্দর লাগছে। এটা এখন বর্ষার কারণে একটু ক্যাচ ক্যাচ করছে, ফিউচারে আবার ঠিক হয়ে যাবে, রিপেয়ার করা হবে। আর এখান থেকেই নদীর ভিউটা, এই সরু একদম নদীটা বয়ে যাচ্ছে, একদম শান্ত শিষ্ট নদী। এখানে দেখুন একটু সানসেটের রিফ্লেকশনও পড়েছে। এখন বর্ষাকাল বলে অতটা ভালো হচ্ছে না, তবে এখান থেকে সানরাইজ এবং সানসেট দুটোই দেখা যায়। এইখান দিয়ে একদম নদীটা ওই দিকে বয়ে যাচ্ছে, গিয়ে কংসাবতী নদীতে মিশছে। আর এই জায়গাটা তো তখন দেখাল আমি লাঞ্চের সময়, যেমনটা বললাম গাছগুলোকে কাটা হয়নি, দেখুন চালের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে। এইগুলো প্রত্যেকটাই পলাশ গাছ, সিজনে বুঝতেই পাচ্ছেন কীরকম ভিউ পাবেন। চারিদিকে কিন্তু এই প্রপার্টির পলাশ গাছ হয়ে রয়েছে, আমাদের চোখে পড়ছে। আর এখন বিকাল হয়ে গেছে, তো কি করব, তাই ভাবলাম একটু হাঁটতে হাঁটতে মাঠের দিকটায় যাই। যদি মনে হয় রুমে থাকবেন না বা ওখানে যে টেন্ট করা আছে সেখানেও থাকবেন না, আপনারা কিন্তু চাইলে এখানে এসে এই যে গ্রাসল্যান্ডটায় আছে এখানেও কিন্তু টেন্ট খাটিয়ে থাকতে পারেন, একদম খোলা আকাশের নিচে। আর একটা জিনিস বলে রাখি, এখানে দোল উৎসবের সময় এখানে একটা মেলা হয়, সেই মেলায় কিন্তু প্রচুর লোকজন আসেন, প্রায় 100 থেকে 150, এবং পুরো আকাশ জুড়ে এই যে পলাশ ফুল তার রঙে রাঙিয়ে যায়, সেটা তো একটা আলাদা রকম দৃশ্য, সেটা আমরাও এখনও দেখিনি, আমাদেরও আসার ইচ্ছা আছে। আপনারা যারা একটুখানি সোশ্যাল ওয়ার্ক করেন, মানুষকে হেল্প করতে চান, এখানে আপনারা পুরানো বস্ত্র নিয়ে আসতে পারেন। এখানের হোমস্টের তরফ থেকে কিন্তু কিছু গরিব মানুষদেরকে বস্ত্র বিতরণ করা হয়, আপনারাও কিন্তু সেখানে পার্ট নিতে পারেন। এখনো পর্যন্ত দেখছি নদীর বিভিন্ন জায়গায় গ্রামের লোকেরা স্নান করে যাচ্ছেন, নিজেদের মতন কাপড় কেচে যাচ্ছেন বা বিভিন্ন রকম কাজ করে যাচ্ছেন। তো এনাদের এই ধরনের কাজগুলো শেষই হচ্ছে না, এগুলো বেশ দেখতে ভালো লাগে। অনেক দিন পর আমরা এগুলো এক্সপিরিয়েন্স করতে পারছি। এটা কোনটা, বড় মেজো সেজো না ছোট, এটা কোনটা? একদম তিনজন একই রকম, আমি জানি না কোনটা, শুধু একজনের মাথায় কেটে গেছে, ওটা না, বাকি ঠিক আছে। এই এদিকে মেজো, মেজো এদিকে, হ্যাঁ মেজো, এই মেজো, এটার নাম মেজো, এই মেজো এদিকে। এবং ওখানে কতগুলো বাচ্চা এই গ্রামের খেলা করে বেড়াচ্ছে, মানে নদী এপার ওপার হচ্ছে নিমেষের মধ্যে। এখানের ল্যান্ডস্কেপগুলো এত সুন্দর, মানে কিছু বলার নেই। জাস্ট নিচে কাশবনের ওখানে গেলাম, এটা দেখলাম কেউ একটা বেঁধে রেখে গেছে, এটা পেলাম। ওকে সুশ্রী দাও কানে। হ্যাঁ, ওকে সুশ্রী দেবো বলেই ভাবছিলাম প্রথম থেকে। দাঁড়াও, ট্যা ট্যাড়া ট্যা ট্যাড়া ট্যাড়া ট্যা, তোমাকে সুশ্রী লা 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 লা। ভাল লাগছে না খারাপ লাগছে? ভাল লাগছে না খারাপ লাগছে? আসলে নতুন নতুন বাচ্চা, এর দাঁত হচ্ছে, তার জন্য সবই কামড়াবে, সবই কামড়াবে, সবই কামড়াবে। আমরা তো দুজনেই গ্রামের মানুষ, আমাদেরই এত ভালো লাগছে এই জায়গাটা। আপনারা যারা শহর থেকে দেখছেন তাদের না জানি কতটা ভালো লাগবে এই গ্রামের মানুষজনদের জীবনযাত্রা দেখতে। তার ওপর এখানে এতটা নিরিবিলি নেচারের মধ্যে শুধুমাত্র গ্রামের কয়েকজন ছাড়া আর কাউকে আপনারা দেখতে পাবেন না, শুধু সবুজ প্রকৃতি আর প্রকৃতি। আর বলতে বলতে আবার ঝিরঝির করে হালকা বৃষ্টি চলে আসছে, তো ভাবলাম আমরা যেটার জন্য এসেছি ল্যাদ খেতে, ওটাই আমরা ভালো পারি, আবার চলে যাচ্ছি, গিয়ে জাস্ট বসে থাকবো।
জায়গাটা যেরকম দিনের বেলাতে এত গ্রিনারি, সন্ধ্যের পর থেকে কিন্তু অ্যাম্বিয়েন্সটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার কিন্তু সন্ধ্যের পরের অ্যাম্বিয়েন্সটা অনেক অনেক বেশি ভালো লাগছে, একদম ওয়ার্ম ফিল দিচ্ছে। এমনিই তো পুরোটা মাটির তৈরি, তার উপরে ওয়ার্ম লাইটগুলো একটা আলাদাই সৌন্দর্য সৃষ্টি করছে। তার সাথে এখানে নর্থ বেঙ্গলের মতন আমরা চা আর স্ন্যাক্সও পেয়ে গেছি। এখানে রয়েছে গরম গরম আলুর পকোড়া আর দুধ চা ওর জন্য, তো এটা এখন এনজয় করব। সন্ধ্যাবেলা নদীর কুলুকুলু আওয়াজের সাথে দূর থেকে ভেসে আসছে ধামসা মাদলের আওয়াজও, তার সাথে ঝিঝি পোকার ডাক। একদম অন্য রকম একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে এই হোমস্টেতে। আশা করছি পুরুলিয়ার এই নতুন জায়গাটা আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগছে এবং সায়েল স্টোরিজ চ্যানেলই এক্সক্লুসিভলি প্রথমবার এই প্রপার্টিটা আপনারা দেখছেন, এই জায়গাটা আপনারা প্রথমবার দেখছেন। বাট যে জায়গাটার অস্তিত্ব গুগল, ফেসবুক, ইউটিউব কোথাও নেই, আমরা পেলাম কোত্থেকে? অনেকেই জানেন যে আমরা নর্থ বেঙ্গল অফবিট জায়গার উপরে বেশি ব্লগ বানিয়ে থাকি, তাই সাউথ বেঙ্গল অফবিট জায়গার উপরে নলেজ একটু কম। তার জন্যই আমরা হেল্প নিয়েছিলাম ইন্টারনেটে এবং সাডেনলি fusionstays.com বলে একটা ওয়েবসাইট আমাদের সামনে পপ আপ করে এবং সেখানে গিয়ে দেখি নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল, সিকিম মিলিয়ে মোর দ্যান 700 প্রপার্টিস ওখানে এনলিস্টেড আছে এবং বেশ ভালো ভালো প্রপার্টি। সেখান থেকেই আমরা এই প্রপার্টিটা খুঁজে পাই এবং বুক করে ফেলি। আপনারা অনেকেই জানেন যে আমরা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে মেক মাই ট্রিপ বা আগোডার মতো ওয়েবসাইটের হেল্প নিই। আপনারা কিন্তু চাইলে নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল বা সিকিমে এই ওয়েবসাইটটা একবার দেখতে পারেন, আশা করি আপনাদের হেল্প হবে। আমরা তো নেক্সট টাইম আবার সাউথ বেঙ্গলে এলে ওই ওয়েবসাইটটা একবার ঢু মারবো, কারণ সত্যিই খুব সুন্দর সুন্দর প্রপার্টি ওখানে আছে। এই প্রপার্টিটার পার্টিকুলারলি বুকিং লিঙ্ক এবং ফিউশন স্টের ওয়েবসাইট লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। দিনের বেলায় এই জায়গাটা যতটা আমরা এনজয় করেছি, এক একটা ঘন্টা যেন নিমেষের মধ্যে কেটে যাচ্ছিল। যখন থেকে সন্ধ্যা নেমেছে, চারিদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, তারপর আমরা হালকা করে একটু বোর হচ্ছি, কারণ দুজনেই রয়েছি। টুকটাক দিদি দাদার সাথে গল্প করছি ঠিকই, বাকি মনে হচ্ছে আরও আমাদের গ্রুপ বা বন্ধুদের গ্রুপ বা অন্য কোনো রুমে কেউ থাকলে ভালো হতো, বেশ তখন জমজমাট পরিবেশটা লাগতো। তো হালকা করে এখন বোর হচ্ছি। যাই হোক, এখানে যদি আপনারা আসেন, এখানে জিও অথবা এয়ারটেল দুটোরই খুব বেশি স্ট্রং নেটওয়ার্ক নেই, তবে কাজ চলার মতন আছে। আর আপাতত ওয়াইফাইটাও এখানে নেই। ডিনার করতে বসবো, হঠাৎ করেই কারেন্টটা চলে গেল। তো এই অন্ধকারের মধ্যেই দেখিয়ে দিই, এখানে আছে রুটি, তার সাথে রাইস, দুটোই এখানে পেয়ে যাবেন। এখানে আছে চিকেন, আর এটা হচ্ছে ঢ্যাঁড়সের একটা সবজি আর কিছু স্যালাড। মাটির ঘরে ঘুমানোর মজাই কিন্তু আলাদা। দুর্দান্ত ঘুম হয়েছে কাল রাতে, হালকা হালকা ঠান্ডাও লাগছিল, একটা চাদর চাপা দিতে হয়েছে গায়ে। আর আজকে সকাল থেকে ওয়েদার ক্লিয়ার ছিল, এখন কিছুটা ক্লাউডি হয়ে রয়েছে, ঠিক এরকম। এখন আমরা ব্রেকফাস্ট করব। আচ্ছা, যেহেতু প্যাকেজের মধ্যে একটাই ব্রেকফাস্ট ইনক্লুড থাকে, আজকে আমরা এটা পে করে নিয়েছি পার পারসন 100 রুপিস করে। এখানে পরোটা আছে, তার সাথে ঘুগনি আছে। তো আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি এখান থেকে যাওয়ার জন্য, বাট যেতে ইচ্ছা হচ্ছে না। কাল যেমনটা বললাম, আমার দিনের বেলাটা বেশি ভালো লাগছে, কারণ প্রকৃতিকে মন ভরে উপভোগ করতে পারছি। মনে হচ্ছে যে কোনো গাছের নিচে জাস্ট বসে যাই এবং সারাদিন বসেই থাকি। বাট আমাদের এরকমই প্ল্যান আছে, যেতেই হবে। তো আপনারা এখানে এলে মিনিমাম 2 দিন হাতে সময় নিয়ে আসবেন, তবে বেশি লাক্সারি কিছু এক্সপেক্ট করে আসবেন না। এখানে এলে পাবেন গ্রাম্য পরিবেশ, ঘরোয়া খাবার দাবার, নদী, তার সাথেই শান্ত শিষ্ট প্রকৃতি। সবই তো হলো, এবার আসা যাক এখানে থাকা এবং খাওয়ার খরচা কত। আমাদের পড়েছে জনপ্রতি 1500 টাকা। ফিউশন স্টের বুকিং লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আমরা কিভাবে কলকাতা থেকে এসেছি সেটা দেখেই নিয়েছেন। এর থেকে যদি কম খরচে আসতে চান, আপনারা তামনা স্টেশন থেকে নেবে কিছুটা হেঁটে তামনা মোড়ে চলে আসুন। সেখান থেকে নাকি 10-15 মিনিট ছাড়া ছাড়া বাস ছাড়ে। আপনারা চলে আসুন পলপল মোড়ে। পলপল মোড় থেকে একটা গাড়ি আপনারা রিজার্ভ করে নিন, 5 থেকে 6 কিলোমিটার দূরত্ব, ওই ভাড়া নেবে 500 টাকা থেকে 600 টাকা। এটা হয়ে গেল কিন্তু বর্ষাকালের রুট। বর্ষাকাল ছাড়া আপনারা যেভাবে আসবেন, পুরুলিয়া জংশন স্টেশনে নেমে পড়ুন। সেখান থেকে একটা লোকাল ট্রেন ধরে গড়জয়পুর বলে একটা লোকাল স্টেশন আছে, 10 টাকার বিনিময়ে চলে এলেন। সেখান থেকে একটা টোটো ভাড়া করে নিন, 150 টাকা থেকে 200 টাকা নেবে, নদীর ওপারে নামিয়ে দেবে। তখন যেহেতু নদীতে জল থাকে না, পা ভেজা জল থেকে ক্রস করে চলে এলেই আপনারা হোমস্টেতে পৌঁছে যাবেন। প্রাইভেট গাড়ি নিয়ে যারা আসবেন তারা বলে দিয়েছি রুটটা কীরকম। এখান থেকে পুরুলিয়ার কিছু প্লেসেসে আপনারা ঘুরে নিতে পারেন, যেমন মাঠাগুড়ু বা অযোধ্যার মতো পপুলার ট্যুরিস্ট প্লেসেসে। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়েল স্টোরিজ।